নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকলকে স্বাগত জানাই ফাইনালি বেঙ্গলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পোস্টার বয় নীরজ চোপড়া আজকে রাত্রে ইন্ডিয়া এবং জার্মানি হকির সেমিফাইনাল নিয়ে, এবং ভারতের আর কি মেডেল প্রসপেক্ট রয়েছে আগামী 5 দিনের যে অলিম্পিক্স স্কেডিউল আছে সেসব নিয়ে। তো শুরু করা যাক ইন্ডিয়ান স্পোর্টসের পোস্টার বয় এবং গোল্ডেন বয় নীরজ চোপড়াকে নিয়ে। নীরজ চোপড়া বিগত টোকিও অলিম্পিক্সের একমাত্র সোনা পদকজয়ী ভারতীয় অ্যাথলিট, ইন্ডিয়ান অ্যাথলেটিক্সের যার নাম অলরেডি সোনার হস্তাক্ষরে লেখা হয়ে গেছে, যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ এবং অলিম্পিক গেমস সবগুলোতেই এখনও অবধি সোনার পদক জিতে গিয়েছেন। তার কাছে নতুন চ্যালেঞ্জ থাকবে প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিভিজুয়াল ইভেন্টে দুটো সোনার পদক জয় করার। ওনার প্রতিপক্ষ কিন্তু এবারে যথেষ্ট কঠিন। গতবারের টোকিও অলিম্পিক্সের ন্যায় এবারেও ওনার প্রতিপক্ষ হিসেবে থাকবেন চেক রিপাবলিকের ইয়াকুব ভ্যাডলেক, যিনি 3 বারের ডায়মন্ড লিগের বিজেতা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলভার মেডেলিস্ট, টোকিও অলিম্পিক্সের সিলভার মেডেলিস্ট এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গোল্ড মেডেলিস্ট 2024 সালে। বিগত ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উনি 88 মিটারের থ্রো করে গোল্ড মেডেল জিতেছেন, যেখানে জার্মানির জুলিয়ান ওয়েবার, যিনি এইবারের আরও এক প্রতিযোগী নীরজ চোপড়া থাকবেন, এবং প্রথম 3 মেডেলিস্টদের মধ্যে ওনার স্থান থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উনিও যথেষ্ট ভালো ফর্মের মাধ্যমে এবারের প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করছেন। দেখা যাক উনি কী করতে পারেন। সঙ্গে থাকবেন আপনাদের সকলেরই জানা পাকিস্তানের আরশাদ নদীম, যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলভার মেডেলিস্ট, এশিয়ান গেমসের ব্রঞ্জ মেডেলিস্ট এবং নীরজের যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। যদিও ইনি এই বছরের বেশ কিছুগুলো টুর্নামেন্ট স্কিপ করেছেন, ওনার ফিটনেসের কিছু প্রবলেম ছিল, কিন্তু উনি লাস্ট 1 মাসে ডায়মন্ড লিগ যেটা প্যারিসে হয়েছিল ওটা উনি খেলেছেন এবং ওখানে ভালো ফল করেছেন। এর সঙ্গে আরেকজনের উপর নজর থাকবে 19 বছর বয়সী ম্যাক্স ডেনিং, জার্মানির। ওনার ফিজিক্যালিটি যথেষ্ট ভালো এবং এই বয়সেই উনি অলরেডি একটা রেকর্ড করে ফেলেছেন ইউরোপিয়ান সার্কিটে। উনি এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে 90 মিটারের একটি থ্রো করেছেন এবং তার মাধ্যমে উনি প্যারিস অলিম্পিক্সে আসার ছাড়পত্র জোগাড় করে ফেলেছেন। যদিও ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ওনার খুব একটা ভালো প্রদর্শন দেখা যায়নি, যেখানে জুলিয়ান ওয়েবার সিলভার মেডেল পেয়েছিলেন এবং যেমনটা আগেও বললাম ইয়াকুব ভ্যাডলেক গোল্ড মেডেল পেয়েছিলেন। তো দেখা যাক এই 4-5 জনের মধ্যেই মেডেল স্পট আমার মনে হয় নির্ধারিত হবে। আমরা সবাই চাইব নীরজ আরও একবার গোল্ড মেডেল আমাদেরকে উপহার দিন এবং নিজের কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম আরও একবার পূরণ করুন। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম সেই অর্থে হচ্ছে যারা প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্ট জিতে যায় এবং তার সঙ্গে অলিম্পিক্সেও গোল্ড মেডেল পায়। উনি একবার ওটা করে দেখিয়েছেন, কিন্তু আমরা চাইব আমাদের চাহিদা যা এবং কারেন্ট ইন্ডিয়ান যে সিনারিও প্যারিস অলিম্পিক্সে এত হার্ট ব্রেক হয়েছে, আমরা চাইব নীরজ সেই হার্ট ব্রেক দূরে সরিয়ে রেখে আমাদেরকে প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ডটা এনে দিন। এবার আসি হকির কথাতে। হকিতে আমরা দুর্দান্ত হকি খেলেছি এই পুরো টুর্নামেন্ট জুড়ে। আমরা গ্রুপ স্টেজে বেলজিয়ামের কাছে 1-2 গোলে পরাস্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু হাফ টাইম অবধি সেই ম্যাচেও আমরা লিড নিয়েছিলাম 1-0 গোলে। অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা দুর্দান্ত হকি খেলে 3-2 অস্ট্রেলিয়াকে হারিয়েছি এবং সেমিফাইনালে উঠেছি। আপনারা সকলেই জানেন কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে আমরা পেনাল্টি শুট আউটে 1-1 হয়ে যাওয়ার পর হারিয়েছি। শ্রীজেশ দারুণ গোলকিপিং করেছেন এবং আমরা দেখেছি কিভাবে অমিত রোহিদাস, যিনি পেনাল্টি কর্নারের সময় আমাদের মেন ডিফেন্ডারের দায়িত্ব পালন করেন, উনি রেড কার্ড দেখে ম্যাচ থেকে বেরিয়ে যান এবং পরবর্তীকালে অ্যাপিল করা হলেও আইওসি এবং এফআইএইচ সেই অ্যাপিলকে প্রত্যাখ্যান করে এবং যেমনটা শোনা যাচ্ছে আজকের সেমিফাইনাল ভারতকে 15 জনের দল নিয়েই নামতে হবে। ফুটবলে আমরা দেখেছি যে একজন রেড কার্ড খেলেও স্কোয়াড কখনো কমে না। আগে যেটা 18 জনের ছিল এখন সেটা 23 জন অবধি স্কোয়াড রাখা যায় আফটার কোভিড, কিন্তু হকিতে সেটা নয়। হকিতে সবসময় 16 জনের স্কোয়াড নিয়ে নামতে হয় এবং যেহেতু যদি আপনার একটা প্লেয়ার সাসপেন্ডেড থাকে তাহলে সেই প্লেয়ারের পরিবর্তন হিসেবে আপনি কাউকে রাখতে পারবেন না, তাকে 16 জনের বাইরেই রাখতে হবে। যেহেতু অমিত রোহিদাস আজকে থাকছেন না, তাই ইন্ডিয়াকে 15 জনের স্কোয়াড নিয়েই জার্মানির এগেনস্টে খেলতে হবে।
আমরা যদি হেড টু হেডে আসি তাহলে দেখতে পাবো FIH লিগে, প্রো লিগে ইন্ডিয়া লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টেতেই জিতেছে এবং একটি জার্মানি জিতেছে। জার্মানির এগেনস্টে আমরা যদি হেড টু হেড রেকর্ড দেখি অল ওভার, তাহলে ইন্ডিয়া কিছুটা পিছিয়ে রয়েছে জার্মানির থেকে। 23টা ম্যাচ ইন্ডিয়া জিতেছে, সেখানে জার্মানি 53টা ম্যাচ জিতেছে এবং 47টা ম্যাচ ড্র হয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে আমরা যদি রেকর্ড দেখি এবং টোকিও অলিম্পিক্সের কথাও যদি আমরা একবার ভেবে দেখি, টোকিও অলিম্পিক্সে আমরা কিন্তু এই জার্মানিকেই 5-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছিলাম। 41 বছর পরে আমাদের ভারতীয় পুরুষ হকি দল মেডেল জিতেছিল অলিম্পিক্সে। তো আমরা সবাই চাইবো এবারে 44 বছর পরে গোল্ড মেডেলের খরা কাটুক এবং ভারতীয় হকি দল ফাইনালে উঠে সেই স্বাদ আমাদেরকে, সেই গোল্ড মেডেলের স্বাদ আমাদেরকে আরও একবার দিক। উল্টো দিকে থাকবে নেদারল্যান্ডস বনাম স্পেন এই টুর্নামেন্টে দুর্দান্ত হকি খেলেছে এবং আমরা দেখেছি যে প্রো লিগ জবের থেকে শুরু হয়েছে, বড় বড় দলের সাথে ছোট ছোট দলেরা যথেষ্ট প্রতিযোগিতামূলক প্রদর্শন দেখিয়েছে এবং নিজেদেরকে আপস্কিল করেছে, ডেভেলপ করেছে। সেটা ইন্ডিয়া হোক, স্পেন হোক, কিছুটা অর্থে আয়ারল্যান্ড হোক বা ফ্রান্স হোক, তারা কিন্তু এদের সাথে টেক্কা দিয়ে খেলে যথেষ্ট নিজেদের যে ট্যালেন্ট পুল, সেটা নিজেদের যে স্কোয়াড ডেপথ সেটাকে বাড়িয়েছে এবং আরও সামনে এসেছে, নিজেদের স্কিলকে আরও সামনে তুলে ধরেছে। তো দেখা যাক এটা কী হয়। আপনারা কেউই অবাক হবেন না যদি স্পেন নেদারল্যান্ডসকেও হারিয়ে দেয়, কারণ আমরা দেখেছি কেমনভাবে ওরা গতবারের গোল্ড মেডেলিস্ট বেলজিয়ামকে রুখে দিয়েছে এবং সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তাই সেমিফাইনাল ইজ অলওয়েজ এ হার্ড গেম। তো দেখা যাক কী হয়। আশা করব ইন্ডিয়া ফাইনালে উঠবে এবং একটি আজকে দুর্দান্ত ম্যাচ রাত্রি 10:30টার সময় জিও সিনেমার পর্দায় আমাদেরকে উপহার দেবে। আমরা যদি রেসলিংয়ের দিকে যাই, তাহলে রেসলিংয়ে আমরা দেখেছি কালকে দুর্ভাগ্যবশত 1 মিনিট বাকি থাকা অবস্থায় কীভাবে ভাইয়াকে হেরে যেতে হয় ওনার ইঞ্জুরির কারণে। ওনার শোল্ডার ইঞ্জুরি হয় এবং ওনার ফিঙ্গার ডিসলোকেশন হয়ে যায় খেলা চলাকালীন এবং উত্তর কোরিয়ার প্লেয়ার ওনাকে হারিয়ে দেন। ফাইনাল 1 মিনিটের মধ্যেই খেলায় এপাশ ওপাশ হয়ে যায় এবং উনি কোয়ার্টার ফাইনালে পরাস্ত হন। যদিও উনি ক্রুজ করছিলেন সেমিফাইনালের উদ্দেশ্যে এবং একটি মেডেল ক্রমশই পাকা হতে দেখা যাচ্ছিল। খুবই আনফর্চুনেট ইন্ডিয়ার ক্ষেত্রে। লাক্সা সেনও হেরে যান কালকে সন্ধেবেলার ম্যাচে, ব্রোঞ্জ মেডেল ম্যাচে। তো আজকে ভিনেস ফোগাটের ম্যাচ রয়েছে, কিন্তু উনি যে ড্রটা পেয়েছেন সেটা একদিক থেকে লাকি বা আনলাকি আপনারা নিজেরাই ডিসাইড করুন কী হিসাবে হতে পারে। কেন কি উনি যে ড্রটা পেয়েছেন তাতে ওনার গতবারের টোকিও অলিম্পিক্সের গোল্ড মেডেলিস্টের সাথে দেখা হচ্ছে প্রথম রাউন্ডে, কিন্তু রেসলিংয়ের নিয়ম অনুযায়ী উনি যদি প্রথম রাউন্ডে হেরেও যান, উনি রেপেচাজ রাউন্ডে যাবেন এবং রেপেচাজ রাউন্ডে উনি কিন্তু ওনার থেকে যথেষ্ট কম শক্তিশালী প্রতিপক্ষদের ফেস করবেন এবং এটা ধরে নেওয়াই যায় যে উনি যদি ওনার রিসেন্ট ফর্ম ধরে রাখেন তাহলে একটা ব্রোঞ্জ মেডেল অবশ্যই আশা করা যেতে পারে। এছাড়াও আমান সেহরাওয়াত, ঋতিকা হুড্ডা এনাদের উপরে চোখ থাকবে রেসলিং সার্কিটে। মীরাবাই চানুর উপরে নজর থাকবে, গতবারের সিলভার মেডেলিস্ট, এবং আশা করা যাচ্ছে এবারে উনি টপ 10-এর মধ্যে থাকবেন। 200 কেজি উনি যদি ওঠাতে পারেন তাহলে অতি অবশ্যই এটা ধরে নেওয়া যায় উনি কোনো না কোনো একটা মেডেলের মুখ অবশ্যই দেখবেন। গোল্ড মেডেলের দাবিদার এবারেও চাইনিজ প্রতিপক্ষ, যিনি গতবারে 216 কেজি 210 কেজি সম্ভবত উঠিয়েছিলেন এবং ওনার কারেন্ট যে রেকর্ড চলছে তাতে উনি 218 কেজিও পর্যন্ত ওঠাতে পারেন, যেটা স্বভাবতই খুব একটা সহজ হবে না বাকি প্রতিপক্ষদের কাছে। মীরাবাই নিজেও একটি চ্যালেঞ্জিং ইনজুরি থেকে উঠে আসছেন। তো দেখা যাক কী হয়। তবে আমরা অবশ্যই আশা রাখতে পারি যে মীরাবাই চানু এবারে কোনো না কোনো একটা পদক আনবেন। রেসলিং থেকে আমরা 2টি পদক অবশ্যই ধরে চলতে পারি, কিন্তু যেভাবে দিন গড়িয়েছে, যেভাবে প্যারিস অলিম্পিক্স এগিয়েছে, সেভাবে আমরা দেখেছি কীভাবে 4th প্লেস ফিনিশের আমাদের একটা অভ্যাস সেটা দেখা যাচ্ছে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে আমরা হেরে যাচ্ছি, সেমিফাইনালে পরপর 2টো হেরে পদক হাতছাড়া করছি। এটা কখনোই একটা ভালো লক্ষণ নয়। পুরো কন্টিনজেন্টকে খুব একটা বেশি কনফিডেন্স দেয় না, কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে নীরজ চোপড়া এবং ইন্ডিয়ান মেন্স হকি টিমের উপরে যে ওরা কেমন প্রদর্শন করে। দেখা যাক, আমরা প্রত্যেকেই আশাবাদী এবং প্রত্যেকেই চাইবো যেন পদক যে ট্যালিটা, মেডেল ট্যালি, সেটা 7 পেরোয় এবং টোকিওর থেকে আমরা ভালো ফল করি এবং নীরজ চোপড়া এবং ইন্ডিয়ান মেন্স হকি টিম 2টি সোনার পদক জিতে করে আমাদেরকে মেডেল র্যাঙ্কিংয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের কন্টেন্ট এবং বাকি ভিডিওগুলো দেখবেন এবং সেগুলো যদি ভালো লেগে থাকে, সত্যিই যদি আপনাদের পছন্দ হয় আমাদের কন্টেন্ট, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।